হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ হোয়াটস ইউর স্টোরি। সো আমরা কক্সবাজার ট্যুরে আসছিলাম এবং কক্সবাজার ট্যুরে আমাদের সাথে একটা R15 ভার্সন 3 আসছে। ওকে, সানভি এটা চালায়। তো আমরা টেকনাফে গেছিলাম, অলরেডি শর্টগুলো দেখছেন। সমুদ্র তীরে বাইকটা রেখে কিছু শর্ট আপনাদের জন্য নিছি। আই হোপ সেটা আপনাদের পছন্দ হয়েছে। সো এই বাইকটা সানভি কত কিলোমিটার চালাইছে এটা শুনবো, এবং এত কিলোমিটার চালানোর পরে একজন R15 ভার্সন 3 বাইকার হিসেবে তার ইউজার রিভিউটা শুনবো, সে কি ফিল করছে। সানভি, কত কিলোমিটার চালাইছো? 45,000 কিলোমিটার। 45,000? তোমার বাইক কেঁদে উঠেছে, নো প্রবলেম। ওকে, সো 45,000 কিলোমিটার চালানোর এক্সপিরিয়েন্স আমরা আজকে তোমার কাছ থেকে শুনবো। সো R15 ভার্সন 3-র ভালো কয়েকটা দিক বলো, এই 45,000 কিলোমিটার চালানোর এক্সপিরিয়েন্স থেকে, মানে টেকনিক্যাল পার্ট না, এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করো আমাদের সাথে। এক্সপিরিয়েন্স হলো খুবই অসাধারণ, কারণ আমি এটার যে লুকস, এই লুকের জন্য মনে করেন সবাই যেখানেই ট্যুরে যাই না কেন সবারই একটা আকর্ষণ থাকে এটার প্রতি। ওকে, এবং রাইড করেও আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে আমার কাছে এই R15 ভার্সন 3। এটা যেহেতু এটা স্পোর্টস বাইক তাই। আচ্ছা, এটা কি তো এই কালারটা কি অফিসিয়ালি আসছিল বাংলাদেশে? জি, এটা অফিশিয়াল। জোস। সো এই বাইকে তুমি কি কি কাজ করাইছো? আমি কারণ তোমার বাইকে অনেক কিছু দেখতেছি। এটা অনেক ধরনের কাজ করানো, যেমন এগুলো সব স্টিকার না, এগুলো কার্বন করানো রং। ওকে, তারপর এটার মিটারটা চেঞ্জ করা। আচ্ছা, তারপর এখানে যে দেখতে পাচ্ছেন এই যে ইঞ্জিনের ক্লাচ প্লেট, ক্লিয়ার ক্লাচ, দেখতে পারবেন ক্লিয়ার ক্লাচ যেটা বলে। ওকে, তারপর অনেক কিছু, যেমন এটার টায়ারটা কিং টায়ার, এটার দাম অলমোস্ট 23,000 টাকা। ওকে, তারপর এটার আন্ডারবেলি কিট লাগানো, আচ্ছা, পিছনে ব্যাকলাইট চেঞ্জ করা, ওকে, এখানেও আপনার কার্বন করানো, সামনে এখানে হ্যান্ডেল ক্রাউন লাগানো, ওকে, লক। তারপর এটা নর্মালি সব বাইকের মধ্যে ব্ল্যাক কালার আসে, আমি এটা ইয়েলো কালার করেছি। আচ্ছা, তো এটার ইন্ডিকেটর লুকিং গ্লাস সহ উইথ ইন্ডিকেটর, এটাও চেঞ্জ করেছি। সাথে যে ভাইজার আছে উইন্ডশিল্ড, এটাও চেঞ্জ করানো। আচ্ছা, এই বাইকের পাওয়ার সম্পর্কে আমাদেরকে কিছু বলো। তুমি যে এই যে চালাও এই বাইকটা, এত আমাদের সাথে বিভিন্ন ট্যুরে যাও, এছাড়াও তুমি বিভিন্ন ট্যুর করো এই বাইকটা নিয়ে। সো পাওয়ারটা কীরকম পাও এই বাইকটা থেকে? যেহেতু স্পোর্টস বাইক তাই পাওয়ারও অনেক বেশি। তো আশা করি বাংলাদেশের জন্য এনাফ পাওয়ার আছে এটার মধ্যে, আমি বিলিভ করি। ওকে, এবং এই বাইকটা সম্পর্কে একটা কিউরিসিটি আমার যেটা, সেটা হচ্ছে যে এই বাইকটা মাইলেজ কীরকম দেয়? এত পাওয়ারফুল একটা বাইক যে এটা মাইলেজটা কীরকম পাওয়া আসলে? আমার যেমন রেসিং প্লাগ লাগানো, আচ্ছা, ইভেন রেসিং ইসিউ লাগানো, যার কারণে আমি একটু মাইলেজ কম পাই। ইভেন আমার বাইকের যে টায়ার পিছনেরটা, ওটা 150 লাগানো। আচ্ছা, তো আমার মাইলেজ একটু ড্রপ করে যেমন পাওয়া যায়। তারপরও আমি যেমন পাই 27, 28, 30। এমনি নর্মালি হচ্ছে R15 কীরকম মাইলেজ দেয়? নর্মালি 38, 40, 40 পর্যন্ত যায়। তাহলে তো ভালো। আর তোমারটা তো কোনো এবিএস নাই? না, আমারটা এবিএস নাই। এবিএস ছাড়া? জি, এটা তো ইন্দোনেশিয়া। এটা হচ্ছে ব্রেকিং সিস্টেম কেমন লাগে তোমার কাছে? এবিএস এর মতো না হলেও বাট অনেকটাই এবিএস। পারফরমেন্স কোয়ালিটি অনেক ভালো ব্রেকিং এর। আচ্ছা, ইনস্ট্যান্ট ব্রেক হয় আর কি। ওকে। এটার আফটার সার্ভিস সিস্টেমটা কীরকম একটু যদি শেয়ার করতা? আফটার সার্ভিসে তোমাকে কোনো হ্যাসেল পোহাতে হয়েছে এত 1000 কিলোমিটার যে চালাইছো এই বাইক? না, এখনো ওরকম ঝামেলা হয়নি। এখনো যেরকম ইঞ্জিন আনটাচ রয়ে গেছে, এখনো ইঞ্জিন ধরাই পড়েনি আমার। আচ্ছা, সব কিছু নিয়ে একটু মোবিল হয়তো নিতে প্যারা হয়, বা যে কোনো জায়গায় সার্ভিসে আর কি দেওয়া যায় না, এটা একটু ঝামেলা আর কি। এটা কি সবসময় অফিসিয়াল সার্ভিসেই দিতে হয়? জি, অফিসিয়াল সার্ভিস সেন্টার, ইভেন কিছু ভালো নাম করা বা এরকম কিছু সার্ভিস সেন্টার, কারণ লোকাল সার্ভিস সেন্টারে দিলে ওরা এটাকে নিয়ে যা তা অবস্থা করে ফেলে আর কি, যা বলে ওঠে না। ওকে, আচ্ছা, এই বাইকের সম্পর্কে আমার আরেকটা যেটা কিউরিয়াসিটি আছে, এবং যারা এই স্পোর্টস বাইক সাধারণত চালায় না বাট R15 তাদের পছন্দ, তাদেরও মনে হয় একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে সিটিং পজিশনটা আসলে কী রকম? এটা কি আরামদায়ক নাকি পেইনফুল? পেইনফুল বলতে অতটাও না, পেইন করে, যেরকম আমার ব্যাক পেইন হয় প্রচণ্ড। তারপর এই আর্ম, এগুলো সবগুলো আর কি, হাত থেকে শুরু করে ব্যথা করে। তো এটা আসলে স্পোর্টস বাইক যেহেতু এই কিছু কিছু জিনিস আমাদের মেনে নিতেই হয়। আচ্ছা, এগুলো যদি আমরা সিটিতে নর্মালি 20 থেকে 30 কিলোমিটার রাইড করি তাহলে আশা করি কিছু হওয়ার কথা না, ওরকম ব্যাক পেন হয় না। বাট আমরা যেহেতু স্পোর্টস বাইক নিয়ে লং ট্যুর দিই, আমাদের ব্যাক পেন হয় প্রচণ্ড। আচ্ছা, এটা হচ্ছে যে জ্যাম এই সব কিছুর জন্য না? জি, জ্যামের মধ্যে বসে থাকা এটার মধ্যে অনেক প্যারাদায়ক হয়ে যায়। তারপরে স্পোর্টস বাইক যেহেতু
সুন্দর ওকে, দেখতে। আর হচ্ছে এটা ইঞ্জিন হিট কেমন দেয়, মানে হিটটা যে ছাড়ে যখন মনে করো দাঁড়ায় আসছো, হিটটা কি রকম ছাড়ে এটা? গরম, যেহেতু গরম এখন বেশি পড়েছে তো হ্যাঁ। ইঞ্জিনও ওভারহিট হয় অনেক, আর আচ্ছা। একটু কি বলে অ্যাক্সিলেটর যদি পুশ করি আরো বেশি গরম হয় আর কি। তারপরও প্রবলেম হয় না যেহেতু ফ্যান দেওয়া আছে রেডিয়েটর, তো Okay. রেডিয়েটরের কারণে ইঞ্জিনটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর কি, কুল হয়ে যায়, আচ্ছা, ওখানে অত প্যারা হয় না। আরেকটা বিষয় এই বাইকটা সম্পর্কে, সেটা হচ্ছে যে অনেকেই এই বাইক নিয়ে বিভিন্ন মানে মতামত, ঝগড়াঝাটি বহুত কিছু করে। বাংলাদেশের যে কয়টা রেসিং বাইক আছে, যে কয়টা চলে, তার মধ্যে আমার মনে হয় যে R15 নিয়ে বেশি ঝগড়াঝাটি ক্যাচাল চলে, যে এইটা এরকম না, ওইটা ওই রকম না। তোমার মতামতটা কি আসলে R15 নিয়ে? সব কিছুরই নেগেটিভ পজিটিভ থাকে, এটারও নেগেটিভ পজিটিভ অনেক কিছুই আছে। ওকে, যদিও আমি ইউজার, বাট আমার কাছে জিনিসটা মানে বাইকটা আমার কাছে খুবই পছন্দের, এবং আমার আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি এই পর্যন্ত এই ইয়ামাহার বাইক নিয়ে। কিছু দূর পর্যন্ত কিন্তু এই বাইকটা আমি রাইড করছি, কারণ টেকনাফ থেকে ওর কাছ থেকে আমি বাইকটা নিয়েছি। কারণ R15 আমি ওইভাবে চালাই না, মোটা সোটা মানুষ দেখছি নি যে বসতে নেই, কিন্তু বহুত প্যারা খাইছি আমি। বাট ওদের হয় না, ওদের চিকন চাকুন মানুষ, তো এই জন্য ইয়া হয়। তো আমার কাছে যেটা মনে হয়েছে, আমি যখন পাওয়ারটা তুলছি আমার কাছে খুবই ভালো লাগছে। আমার কাছে এই বাইকের ব্রেকিংটাও ভালো লাগছে, যখন আমি ব্রেক করছি সব কিছু আমার ভালো লাগছে। কষ্ট একটাই হয়েছে, আমি স্পেশালি আমি মোটা মানুষ দেখে যে আমার বসতে খুব কষ্ট হয়েছে। বাট একটা জিনিস কি, স্পোর্টস বাইক মনে করেন যেটাই হোক না কেন, স্পোর্টস বাইক কিন্তু আপনাকে ট্র্যাকে চালানোর জন্য বানানো হয়। R15 কিন্তু R15-এর যে মডেলগুলো আছে, R15 বলেন বা R1 বলেন, এগুলো কিন্তু সিমিলার মডেল, আর এগুলো হচ্ছে ট্র্যাক বাইক। ঠিক আছে, এগুলো হচ্ছে ট্র্যাকে চালাবেন আপনি, 1 ল্যাপ 2 ল্যাপ এইরকম চালাবেন, চালানোর পরে জাস্ট রেখে দেবেন। বাট আমরা যেহেতু পছন্দ করি এবং আমাদের দেশে যেহেতু এই বাইকটা আসে, আমরা এই বাইকটা চালাই। সো হচ্ছে আমাদের হয় কি, আমরা সিটিতে চালাই, আর ঢাকা শহরে যে জ্যাম, এই জ্যামের জন্য এই বাইকটা খুবই কষ্টকর। ঠিক আছে, বাট আলটিমেটলি যখন লং রুটে ও চালায়, এবং আমাদের গ্রুপে আরও কয়েকজন আছে এই স্পোর্টস বাইক চালায়, সো তাদের কাছ থেকে আমি এই সেম কথাটাই শুনছি যে এইটা লং রুটে ওই রকম পেইন দেয় না, বাট যখন জ্যাম আসে, কিছু দূর পর পর ব্রেক করতে হয়, কিছু দূর পর পর থামাইতে হয়, তখন গিয়ে ওই যে ওই ব্যাক পেইনটা তৈরি হয়। যখন হচ্ছে দেখা যাচ্ছে আমাদের ওই যে থাকে না যে যেমন চিরাং রোডে ট্রাকের প্রচণ্ড জ্যাম থাকে কুমিল্লা পর্যন্ত, ওই জ্যামগুলো ঠেলে যখন আমাদের বেরোতে হয়, তখন স্পোর্টস বাইক একটু প্যারা দেবে। বাট এটা আপনাকে মেনে নিতে হবে, কারণ একটা মিষ্টি খাইতে গেলে ওর সাইড এফেক্ট হিসেবে ডায়াবেটিস থাকে, বুঝছেন? ডায়াবেটিকটা মেনে নিতে হয় মিষ্টি খাইতে গেলে, তো এটার মিষ্টি খাইতে গেলে ওই ব্যাক পেইনটা আপনাকে মেনে নিতে হবে। আচ্ছা, তোমার কাছে আমি আরেকটা কোশ্চেন করব, এই বাইকটা কাদেরকে সাজেস্ট করবা তুমি, মানে এত তোমার এক্সপিরিয়েন্স থেকে, রাইডিং এক্সপিরিয়েন্স থেকে, এই বাইকটা আসলে কাদেরকে সাজেস্ট করবে, কোন ধরনের রাইডারকে সাজেস্ট করবা? কারণ আমি এটা বিলিভ করি, এই বাইক আজকে চালায়, এই বাইক আমার জন্য না। ঠিক আছে, সো আসলে এই বাইকটা কাদের জন্য, কাদেরকে তুমি সাজেস্ট করবা এতদিন চালানোর পরে? প্রথমত হাইটের বিষয়ে আসতে হবে। ওকে, অবভিয়াসলি 5 ফিট 10 বা 11 বা 8-9 এর কাছাকাছি হয়তো বা তাদের জন্য সিটিং পজিশনটা বেটার হবে। ওকে, আর যাদের হাইট একটু কম তাদেরকে এটা নাই নিতে বলবো, কারণ এটা যে ওজন আছে টার্ন নিতে একটু কষ্ট হয়ে যাবে যারা হাইটে কম আছে। ওকে। তো এদেরকে না নিতে বলবো। যাদের হাইট বেশি আছে তাদের কোনো সমস্যা নেই। আর দ্বিতীয়ত একটু এটার প্রতি মাসে যে সার্ভিস বিল আছে, যেহেতু এটা ইন্দোনেশিয়ান, ওকে, এটার অনেক কস্ট যায় আসলে সার্ভিসে, পার সার্ভিসে 5,000 থেকে 6,000 টাকার মতো যায় আসলে। তাই নাকি? জি, ও বাবা, ওইভাবে আর কি এটাকে রাখতে হয়। তো এরকম অনেক কিছু বিবেচনা করেই, তো যেমন এটার ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল যেটা আমি দিয়ে থাকি সবসময়, সেটার দাম 1995 টাকা। আচ্ছা, তো কত কিলো চলে এটা দিয়ে? সেটা দিয়ে 1500 কিলোমিটারের মতো চলে আর কি, 1500-2000। তো আমি সেটা আমার স্যাটিসফাইডের জন্য আমি 800-1000-এ ফালাই দিই আর কি, সেটা আচ্ছা। পিস্তন ভালো রাখার জন্য যেহেতু। এটা কি হচ্ছে, আর এই ইঞ্জিন অয়েল কি অ্যাভেলেবল যেটা তুমি আসলে ইউজ করো এটাতে? সবসময় পাওয়া যায় না, তবে ইয়ামাহার যে RS4 GP আছে যেটা, ওইটা আর কি পাওয়া যায়। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ তোমার এই বাইকটা আজকে আমাদের হচ্ছে রিভিউ দেওয়ার জন্য। আর ওর কাছ থেকে তো শুনলেন, সো এই বাইকটা নেবেন কি নেবেন না সেটা আপনার উপর। আর অনেক সময় হয় কি, যাদের ক্রাশ থাকে এই বাইকটার উপর, R15, সো এইটা যাদের ক্রাশ আছে, ভালো হোক খারাপ হোক, ও কি বললো না বললো, আমি কি বললো না বললো, তাতে কিচ্ছু যায় আসবে না, আমি জানি।
যদি ক্রাশ থাকে এটার উপর, ঠিক আছে, তাহলে নিয়ে নেন। ক্রাশ যেহেতু আছে তাহলে আর আমাদের কথা এত হিসাব বিবেচনাতে যায় না। আর যদি না, আপনি যদি আসলে চিন্তা করেন যে আসলে আপনি কি এই ধরনের বাইক চালাতে চান কিনা, কারণ এটা ডিটারমাইন থাকতে হয়। কারণ ও যে এই রাইডগুলো দেয় ও কিন্তু ডিটারমাইন যে আমি এটা নিয়েই রাইড দেবো। ও সাজে গেছে আমাদের সাথে, ও তারপর হচ্ছে কক্সবাজারে আসছে আমাদের সাথে। এইরকম ডিটারমাইন যদি হন তাহলে এই বাইকটা নিতে পারেন। আর যদি আমার মতো আরামপ্রিয় হন তাহলে আমি বলবো যে নিয়েন না, ঠিক আছে। সো ভেদাভেদ আছে। সো এই ব্লগ এখানে শেষ করতেছি, হোয়াটস ইওর স্টোরির এই এপিসোড। সো নেক্সট এপিসোডে দেখা হবে আপনাদের সাথে। টাটা, বাই বাই।